হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সমাধান করব ঢাকা বোর্ড 2022 সালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধান করব। সংশ্লিষ্ট হিসাব বৎসরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি এমন আয়কে কি বলে? আয় অর্জন করতে হয় কিন্তু অর্জিত হয়নি কিন্তু পেয়েছি, এটি হচ্ছে অনুপার্জিত আয়, অর্থাৎ এটি চলতি দায়। অনুপার্জিত আয় বা এটাকে বলা হয় আগাম গ্রহণ বা অগ্রিম গ্রহণ। দীপা লিমিটেড নিম্নোক্ত তথ্যগুলি সরবরাহ করেন: প্রারম্ভিক মজুত পণ্য 48,000 টাকা, সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, নগদ তহবিল 1,04,000 টাকা, প্রাপ্য হিসাব 1,60,000, প্রদেয় হিসাব 96,000 টাকা, বিক্রয় 3,34,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 2,70,000 টাকা। দীপা লিমিটেড এর তড়িৎ অনুপাত কত? তো আমরা জানি তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে তারল্য সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। তাহলে তারল্য সম্পদ বের করার নিয়ম হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মোট পণ্য বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের চলতি সম্পদ কত আছে? 60,000, সমাপনী মোট পণ্যেরই চলতি সম্পদ। নগদ তহবিল 1,04,000, এটি চলতি সম্পদ, এবং প্রদেয় হিসাব 1,60,000, এটি কিন্তু আমাদের চলতি সম্পদ। তাহলে এখানে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 60,000 প্লাস 1,04,000 প্লাস হচ্ছে 1,60,000, তাহলে মোট চলতি সম্পদ 3,24,000, এবং এই 3,24,000 থেকে আমরা সমাপনী মোট পণ্য আমরা বাদ দিয়ে দিব, কারণ তারল্য সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদের সমাপনী মোট পণ্য বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বাদ দিচ্ছি 60,000, তাহলে আমাদের তারল্য সম্পদ হচ্ছে 2,64,000, এবং এটিকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। চলতি দায় কত আছে আমাদের? প্রদেয় হিসাব 96,000, চলতি দায় 96,000, তাহলে আমরা ভাগ করব হচ্ছে 2,64,000 ভাগ 96,000, তাহলে আমাদের তারল্য অনুপাত হচ্ছে 2:7:1। মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তন অনুপাত বের করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করতে হবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,70,000, বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে ভাগ করবো আমরা গড় মজুদ দ্বারা। গড় মজুদ আমরা কীভাবে নির্ণয় করবো? প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ পণ্য যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা যে প্রারম্ভিক মজুদ এবং 60,000 হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য, এটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের তারল্য অনুপাত হচ্ছে 2,70,000 ভাগ হচ্ছে 54,000, তাহলে হচ্ছে 5। আমরা জানি আবর্তন অনুপাতের ক্ষেত্রে বার বা গুণ লিখতে হয়, তাহলে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে 5 বার। শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের দৈনিক স্বাভাবিক কাজের সময় কত? শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের দৈনিক কাজের সময় হচ্ছে 8 ঘন্টা। চলতি সম্পদ 1,50,000 টাকা, চলতি অনুপাত 5:3, চলতি দায় কত? এখানে চলতি অনুপাত দেওয়া আছে এবং চলতি সম্পদ দেওয়া আছে। আচ্ছা, চলতি অনুপাত হচ্ছে 3:2, এর অর্থ হচ্ছে 5 টাকা চলতি সম্পদ হলে 3 টাকা চলতি দায়। এই 5 টাকা সমান হচ্ছে আমাদের 1,50,000 টাকা। তাহলে 3 টাকা সমান কত? তাই না? কেন 3 টাকা হচ্ছে কি চলতি দায়, এখানে বলা আছে না যে চলতি দায় কত? তাহলে চলতি অনুপাত হচ্ছে 5:2, 5 অনুপাত হচ্ছে আমাদের 5:2, 5:2 দেওয়া আছে। তাহলে 5 টাকা সমান হচ্ছে 1,50,000 টাকা। তাহলে 2 টাকা সমান কত? তাহলে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে আমাদের? 5 দিয়ে ভাগ করলে 30,000, 2 দিয়ে গুণ করলে 60,000, তাহলে আমরা বলতে পারি আমাদের চলতি দায় 60,000 টাকা। তাহলে 2 অংশ সমান 60,000 টাকা। আবার এখানে বলছে রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? রূপান্তর ব্যয় হচ্ছে কাঁচামালকে পণ্যে যে বা যারা রূপ দেয় এবং যেখানে রূপ দেওয়া হয় তাকে রূপান্তর ব্যয় বলা হয়। রূপান্তর হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করাকে রূপান্তর বলে। এই রূপ কে দেয়? শ্রমিক দেয়। কোথায় দেয়? কারখানায় দেয়। তাহলে প্রত্যক্ষ শ্রম আর কারখানা উপরিব্যয় মিলিয়ে হয় রূপান্তর ব্যয়। এখানে উৎপাদন ব্যয় হচ্ছে কারখানা উপরিব্যয়ের আরেক নাম। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যক্ষ শ্রম এবং উৎপাদন উপরিব্যয় হচ্ছে রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র। 20 একক পণ্যের উৎপাদন ব্যয় 400 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করে, প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত? এখানে মুনাফা বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে। মুনাফা হচ্ছে বিক্রয় মূল্যের উপর হার দেওয়া আছে, কিন্তু বিক্রয় মূল্য নাই। সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করতে হবে টিসি গুণন 100 মাইনাস পি। এখানে টিসি বলতে টোটাল কস্ট, এখানে টোটাল কস্ট কিন্তু এই যে উৎপাদন ব্যয় হচ্ছে 400, তাহলে এগুলো হচ্ছে 400 গুণন 100, এবং 100 মাইনাস পি হচ্ছে প্রফিট কত আমাদের? 20, তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো।
তাহলে 400 গুণ 100 ভাগ হচ্ছে 80, তাহলে আমাদের বিক্রয় ব্যয় হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 500 এবং কতগুলো বিক্রয় মূল্য? 20 এককে। তাহলে আমরা 20 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য 25 টাকা। এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যদি মুনাফা বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে। মুনাফা কখনো বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকবে, কখনো ক্রয় মূল্যের উপর দেওয়া থাকবে। যদি বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে এবং বিক্রয় মূল্য যদি না থাকে তাহলে আমরা এইভাবে বিক্রয় মূল্য বের করতে পারি, টিসি গুণন 100, 100 মাইনাস পি। টিসি মানে মোট ব্যয়, এখানে মোট ব্যয় হচ্ছে 400 টাকা, এই যে উৎপাদন ব্যয় 400 টাকা, এটাকে 100 দিয়ে গুণ এবং 100 মাইনাস পি, পি মানে প্রফিট। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য আসে 500 টাকা, এখানে 400, এখানে উৎপাদন ব্যয় 400 টাকা কিন্তু 20 এককের ছিল, তাহলে 20 এককের বিক্রয় মূল্য কত? এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 20 এককের বিক্রয় মূল্য আসতেছে 25 টাকা। দ্রব্যমূল্য বা জীবনযাত্রার ব্যয়ের সংগঠিত বিধানের নিমিত্তে কর্মীদের প্রদত্ত সুবিধাকে কি বলে? এটিকে দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা বা মূল্যস্ফীতি ভাতা। মহার্ঘ ভাতা অথবা মূল্যস্ফীতি ভাতা বলে এটাকে। তরল অনুপাত তারল্য নির্দেশ করে এবং সচ্ছলতা নির্দেশ করে। তরল অনুপাত তারল্য বা সচ্ছলতা নির্দেশ করে। এফওবি ডেস্টিনেশন দ্বারা নিচের কোনটি বোঝায়? এফওবি ডেস্টিনেশন দ্বারা বোঝানো হয় বিক্রেতা পণ্যের পরিবহন খরচ বহন করবে, আর এফওবি শিপিং পয়েন্ট দ্বারা বোঝানো হবে ক্রেতা পণ্যের পরিবহন খরচ ব্যবহার করবেন, অর্থাৎ ডেস্টিনেশন দ্বারা বিক্রেতা পরিবহন খরচ বহন করবে। অনেক লিমিটেড এর অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি উহার 80% শেয়ার 10% অবহারে ইস্যু করে। কোম্পানি 3,80,000 শেয়ারের আবেদন পায় এবং শেয়ারগুলো যথারীতি বন্টন করে। অনেক লিমিটেডের এর আদায়কৃত মূলধন কত? এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির অনুমোদিত মূলধন কিন্তু নাই। তাহলে অনুমোদিত মূলধন আমরা কীভাবে বের করতে পারি? এই 50 লাখকে 50 লাখ হচ্ছে আমরা অনুমোদিত মূলধন এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে 50 লাখকে যদি আমরা 10 টাকা দিয়ে ভাগ করি, এটি হচ্ছে আমাদের 50 লাখ হচ্ছে অনুমোদিত মূলধন এবং প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের অনুমোদিত মূলধন আসে 5 লাখ। এখন আমরা ইস্যু করছি কিন্তু কোম্পানি 80% শেয়ার ইস্যু করে। তাহলে 80% কত আসতেছে আমাদের? 5 লাখের 80% কিন্তু 4 লাখ। তাহলে কোম্পানি ইস্যু করছে কত? 4 লাখ শেয়ার। এবং আবেদন করছে কিন্তু 3,80,000। তাহলে কোম্পানি কিন্তু এই মুহূর্তে কিন্তু 4 লাখ শেয়ার বিক্রি করতে পারছে না, কারণ কোম্পানি ইস্যু করছে 80% অর্থাৎ 4 লাখ, কিন্তু আবেদন করছে কিন্তু 3,80,000। তাহলে কোম্পানি কিন্তু 3,80,000 শেয়ারই কিন্তু বিক্রি করতে হবে এখন থেকে, এই 3,80,000। এবং শেয়ারগুলো বিক্রি করা হচ্ছে কীভাবে? অবহারে। অবহার অর্থ হচ্ছে যে অভিহিত মূল্য থেকে আমরা কম মূল্যে বিক্রি করতেছি। কিন্তু এখানে বলা হয়েছে আদায়কৃত মূলধন কত? মূলধনে কিন্তু সবসময় অ্যাকচুয়াল প্রাইস দেয়, অর্থাৎ 10 টাকা শেয়ার আমি অধিহারে বিক্রি করি বা অবহারে বিক্রি করি, সবসময় মূলধনেও অভিহিত মূল্য যাবে। তাহলে 3,80,000 গুণন হচ্ছে 10, তাহলে আমাদের এখানে কোন আদায়কৃত মূলধন হচ্ছে 38 লক্ষ টাকা। তাহলে আদায়কৃত মূলধনের পরিমাণ হচ্ছে 38 লক্ষ টাকা। অর্থাৎ কোম্পানি ফাইনালে যতগুলো শেয়ার বিক্রি করবে সেই সংখ্যক শেয়ারকে যদি আমরা অভিহিত মূল্য দ্বারা গুণ করতে পারি তাহলে আমাদের আদায়কৃত মূলধন আসবে। এক্ষেত্রে কোম্পানির অলিক সম্পদের পরিমাণ কত? এখানে অলিক সম্পদ হচ্ছে এই যে শেয়ার অবহার 10%, এটা কিন্তু অলিক সম্পদ বা অবাস্তব বা কাল্পনিক সম্পদ বলে। তাহলে এখানে আমরা কোম্পানির শেয়ার বিক্রি করতেছে কতগুলো? কোম্পানির শেয়ার বিক্রি করতেছে কিন্তু 3,80,000, যদিও ইস্যু করছিল 4 লাখ। এবং অবহার কত? অবহার হচ্ছে 10%। এই অধিহার বা অবহারের শতকরা হার কার উপর করতে হয়? আমরা যেন অভিহিত মূল্যের উপর। তাহলে অভিহিত মূল্য হচ্ছে 10 টাকা, 10%, তাহলে কত হচ্ছে আমাদের? 1 টাকা। তাহলে শেয়ার প্রতি অবহার কত? 1 টাকা। তাহলে আমরা কোম্পানির শেয়ার বিক্রি করছে কত? 3,80,000 গুণন 1 টাকা, মানে অবহারের মূল্য। তাহলে আমাদের শেয়ার অবহারের পরিমাণ হচ্ছে 3,80,000, যেটা কিনা আমাদের অলিক সম্পদ। ভ্যাট সহ ক্রয় 83,000 টাকা। ভ্যাট সহ ক্রয় 83,000 টাকা। অলিখিত ক্রয় 2,000 টাকা। ক্রয় ফেরত 4,500 টাকা। 15% হারে ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ কত? তাহলে আমরা এখন দেখি নিট ক্রয় কত। প্রথম ক্রয় করা হয় হচ্ছে 83,000 টাকা ক্রয়, 83,000 টাকা, এবং অলিখিত ক্রয় কিন্তু ক্রয়ের সাথে কী হবে? যোগ হবে, এবং ক্রয় ফেরত ক্রয় থেকে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমাদের নিট ক্রয় চলে আসবে। আমাদের নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে 83,000 যোগ 83,000, 2,000 কত হচ্ছে? 85,000, এবং এখানে আমাদের ক্রয় ফেরত হচ্ছে 4,500, তাহলে আমাদের ক্রয়ের পরিমাণ হচ্ছে 80,500। এবং এখানে বলছে ভ্যাট সহ ক্রয়, তাহলে এটাকে আমরা 115 দিয়ে ভাগ এবং 15 দিয়ে যদি আমরা গুণ করি, 115 দিয়ে ভাগ এবং 15 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ভ্যাটের পরিমাণ আসতেছে
10,500 টাকা। তাহলে এখানে ক্রয় ভ্যাট পরিমাণ কত? 10,500 টাকা। এখন আমরা 15 দিয়ে ভাগ, 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে কেন গুণ করলাম? এখানে বলা আছে যে এই যে নিট ক্রয় 80,500 টাকা, এটি কিন্তু ভ্যাট সহ। তার মানে এখানে কি আছে? ক্রয় মূল্য আছে, ভ্যাটের মূল্য আছে। তাহলে আমরা জানি যে ক্রয় কত পার্সেন্ট? ক্রয়ের মূল্য হচ্ছে 100% এবং ভ্যাট হচ্ছে 15%। তাহলে ভ্যাট সহ ক্রয় মানে এখানে 115 অংশ আছে, তাই 115 দিয়ে ভাগ। আমরা 15 দিয়ে কেন গুণ করলাম? যেহেতু আমাদের ভ্যাটের মূল্য দরকার, অর্থাৎ যত অংশ আছে তত অংশ দিয়ে আমরা ভাগ করবো এবং যে অংশটা দরকার সেই অংশ দিয়ে আমরা গুণ করবো। তাহলে ভ্যাটের পরিমাণ আসতেছে আমাদের 10,500 টাকা। দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে কি জানা যায়? দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের ক্ষমতা বা দেনাদার হতে অর্থ আদায়ের ক্ষমতা জানা যায়। অলিক সম্পদ হলো অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি বা এর আরেক নাম হচ্ছে দায় গ্রাহকের কমিশন এবং শেয়ার অবহার বা ঋণপত্র অবহার, এগুলো অলিক সম্পদ। বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয় কোন পদ্ধতিতে? অবিরত মজুদ পদ্ধতিতে বা নিত্য মজুদ পদ্ধতি থেকে আমরা বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হয়। আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? চুক্তির অবর্তমানে একজন অংশীদার দাবি করতে পারে ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন এবং কমিশন। এগুলো চুক্তিপত্রে উল্লেখ থাকলে অংশীদার দাবি করতে পারবে, অন্যথায় দাবি করতে পারবে না। এবং চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদার ঋণের সুদ দাবি করবে এবং ঋণের সুদের পার্সেন্ট চুক্তিপত্রে উল্লেখ না থাকলে সেক্ষেত্রে 6%। উদ্বৃত্তপত্রে মূলধন জাতীয় ব্যয় কিভাবে দেখানো হয়? উদ্বৃত্ত মূলধন জাতীয় ব্যয়গুলোকে সম্পত্তি হিসাবে দেখানো হয়। আমরা জানি সকল প্রকার স্থায়ী সম্পদগুলো মূলধন জাতীয় ব্যয়। অংশীদারি কারবারে বিলোপ ঘটে কোনো অংশীদার দেউলিয়া হলে এবং কোনো অংশীদারের মৃত্যু হলে অংশীদারি ব্যবসায় বিলোপ ঘটে। সোনিয়া ট্রেডার্স নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করে পণ্য ক্রয় 3 লক্ষ টাকা, মজুরি 10,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, সমাপনী মজুত পণ্য 75,000 টাকা এবং মোট লাভ বিক্রয়ের 20%। এই বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 60,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যর সাথে নিট করে আমরা যোগ করব। নিট করে হচ্ছে 3 লক্ষ টাকা এবং এর সাথে প্রত্যক্ষ খরচ হচ্ছে 10,000 যোগ হবে এবং সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে 75,000। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ হবে, সমাপনী বিয়োগ হবে। এখানে প্রত্যক্ষ খরচ মজুরি আছে। তাহলে এখানে কত হচ্ছে? 3,70,000 থেকে আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে 75,000। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে 2,95,000 বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 2,95,000 টাকা। বিক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, এখানে বিক্রয়ের পরিমাণ জানতে চেয়েছে। আমাদের এখানে বিক্রিত পণ্যের প্রায় 2,95,000 টাকা এবং মোট লাভ বিক্রয়ের ওপর, তাহলে এখানে আমরা কি দেখলাম যে লাভ বিক্রয়ের ওপর কিন্তু বিক্রয় মূল্য নাই। সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য কীভাবে বের করতে পারি? সেক্ষেত্রে বের করতে পারি টিসি গুণন 100 মাইনাস পি। এখানে টিসি হচ্ছে মোট লাভের ক্ষেত্রে পূর্বে টিসি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত হচ্ছে? 2,95,000। তাহলে 2,95,000 গুণন 100 এবং 100 মাইনাস প্রফিট কত? 20। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমাদের বিক্রয় আসবে। তাহলে আমরা বের করি 2,95,000 গুণ 100 ভাগ 80। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে 3,68,750 টাকা। তাহলে এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যদি মুনাফা বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে কিন্তু বিক্রয় মূল্য না থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে বিক্রয় বের করতে পারবো। টিসি গুণন 100 মাইনাস বি। টিসি হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয় টিসি, আর পি হচ্ছে প্রফিট হচ্ছে এখানে আমাদের 20%। উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ ব্যয়সমূহের সমষ্টি দ্বারা কি বোঝায়? মুখ্য ব্যয় বোঝানো হয়। আমরা জানি যে উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে প্রারম্ভিক কাঁচামাল সাথে কাঁচামাল ক্রয় যোগ করলে ব্যবহারযোগ্য কাঁচামাল এবং তার সাথে সমাপনী কাঁচামাল বাদ দিলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাওয়া যায় এবং তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মুখ্য ব্যয় পর্যন্ত প্রতি উৎপাদনের প্রত্যক্ষ খরচগুলো দ্বারাই মুখ্য ব্যয় নির্ণয় করা হয়। রাফি তার অংশীদারি ব্যবসায় হতে প্রতি মাসে 3,000 টাকা হারে সারা বছর উত্তোলন করেন। তিনি বছরে 10,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। 6% হারে উত্তোলনের সুদ কত? এই পণ্য উত্তোলনের উপর কিন্তু সুদ নির্ণয় করা হবে না। সে প্রতি মাসে উত্তোলন করে 3,000 টাকা। আচ্ছা,
3000 এবং প্রতি মাসের কিন্তু কোনো নির্দিষ্টতা নেই যে প্রতি মাসের শুরু মাঝামাঝি শেষ এই ধরনের কিছু বলা নাই। এখানে বলা আছে প্রতি মাসে 3000 টাকা, তাহলে বাৎসরিক উত্তোলন হচ্ছে তার 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকার উপর আমাদের সুদ বের করতে হবে 6% এবং এটাকে আমাদের 6 মাসে নিতে হবে। কেন 6 মাসে নিব আমরা? কারণ সে 3000 টাকা কিন্তু প্রতি মাসে করছে, আমি কোনো নির্দিষ্টতা নাই। অর্থাৎ প্রথম 3000-এর উপর 1 বছরের সুদ, পরবর্তী 3000-এর উপর কিন্তু 11 মাসের সুদ হবে, তার পরবর্তী 3000-এর উপর কিন্তু 10 মাসের সুদ হবে। এই জন্য মোটের উপর 6 মাসের সুদ নেওয়া হবে। তাহলে এখানে আমাদের 3 বারং 36,000, তো 36,000-এর 6% হচ্ছে আমাদের 2160 এবং সেটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের আস্তে আস্তে 1080 টাকা। মোট মজুরি হতে কর্তন করা হয় ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কর্তন করা হয়, ভবিষ্যৎ তহবিলে কর্মী দান এটিও কর্তন করা হবে, কল্যাণ তহবিলে কর্মী দান এটিও কর্তন করা হবে। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান এটি প্রথমত উপার্জনে দেখানো হবে এবং পরবর্তীতে এটি আবার কর্তন করা হবে। মাল খতিয়ান কে সংরক্ষণ করে? উৎপাদন ব্যয় হিসাব রক্ষক মাল খতিয়ান সংরক্ষণ করে। রনি, রিপা এবং রূপার প্রারম্ভিক মূলধন যথাক্রমে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। মূলধনের সুদের হার 10%, সারা বছরে কারবারের নিট মুনাফা 4,51,000 টাকা। রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% হারে কমিশন পায়। কারবারে বিনিয়োজিত মূলধনের সুদ কত? বিনিয়োজিত মূলধন হতে কারবার মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছে? এখানে বিনিয়োগ করা হয়েছে 5 লাখ, 3 লাখ, 8 লাখ আর 4 লাখ 12 লক্ষ টাকা এবং মূলধনের সুদের হার হচ্ছে 10%। আর 12 লক্ষ টাকার সুদের হার কত হচ্ছে? 1,20,000 টাকা হবে। রূপার প্রাপ্য কমিশন কত? এই যে রূপার কমিশন পাবে হচ্ছে, এখানে বলা আছে রূপা কমিশন পাবে নিট মুনাফার উপর। তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 4,51,000 টাকা এবং 10% তার কমিশন। এবং 10% কীভাবে পাবে? সে পরবর্তী বলছে, তাহলে পরবর্তী বললে আমরা জানি উপরে 10 নিচে 110 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আস্তে আস্তে আমাদের কত? 4,51,000 ভাগ 110 গুণ 10, তাহলে আস্তে আস্তে 41,000 টাকা। 41,000 টাকা, তাহলে রূপার কমিশন হচ্ছে 41,000 টাকা। এখন এখানে আমরা 10 দিয়ে 110 দিয়ে ভাগে 10 দিয়ে গুণ কেন করলাম? সেটা হচ্ছে যদি কখনো বলা থাকে যে কমিশন পরবর্তী কথা যদি বলা থাকে তাহলে যত পার্সেন্ট বলবে উপরে ওই পার্সেন্ট। যেমন 10% অর্থ কি? 10% অর্থ কিন্তু 100 টাকায় 10 টাকা, এটা কিন্তু 10% অর্থ। কিন্তু যদি পরবর্তী বলা থাকে তাহলে উপরে 10 নিচে 100 সাথে এই 10 যোগ করে করতে হবে। তাহলে আস্তে আস্তে হচ্ছে 110 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন। এখানে বলা হয়েছে রূপা কমিশন পাবে নিট মুনাফার উপর, এই জন্য আমরা নিট মুনাফার উপর করছি। যদি বলতো যে কমিশন হচ্ছে তার মূলধনের সুদ বাদ দেওয়ার পরবর্তী, তাহলে আমরা কিন্তু এই 4,51,000 নিট লাভ থেকে মূলধনের সুদটা আমরা বাদ দিতাম। এই ধরনের কোনো কিছু বলা ছিল না, অঙ্কে এইভাবে বলা থাকতে পারে। তাহলে আমাদের এই 4,51,000 নিট মুনাফা থেকে মূলধনের সুদ বাদ দিয়ে রূপার কমিশন বের করতে হবে। নিচের কোন দলিল অনুসারে যৌথ মূলধনী কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়? পরিমেল নিয়মাবলী। এই দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য যৌথ মূলধনী কোম্পানি পরিমেল নিয়মাবলী দ্বারা পরিচালিত হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানি বিক্রি করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করতে পারে না। বিভিন্ন পত্র প্রচার করতে পারে না, বিভিন্ন পত্র প্রচার করে পাবলিক লিমিটেড কোম্পানি এবং সদস্যদের শেয়ার হস্তান্তর করতে পারে।